Hi students, welcome to my channel. In today's lecture, we will learn about galvanic cell. So what is galvanic cell? আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে পড়ে এসেছি এই গ্যালভানিক সেলে কোনো একটা রেডক্স রিঅ্যাকশন, অবশ্যই এই রেডক্স রিঅ্যাকশনটা কিন্তু স্পন্টেনিয়াস। এই স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশনের যে এনার্জি রিলিজড হয় that produced electrical energy, production of electrical energy. So in galvanic cell, chemical energy changes into electrical energy. Chemical energy changes into electrical energy. এইরকম একটা গ্যালভানিক সেলের এক্সাম্পল যেমন ডানিয়েল সেল। ডানিয়েল সেল হলো ওয়ান টাইপ অফ গ্যালভানিক সেল। দেখো রেডক্স রিঅ্যাকশন মানে কি? রিডাকশনও হবে, অক্সিডেশন হবে। সো দিস সেল ইজ ডিভাইডেড ইন্টু টু হাফ। ইন ওয়ান হাফ অক্সিডেশন অকার অ্যান্ড অ্যানাদার হাফ রিডাকশন অকার। সেই কারণে ডানিয়েল সেলকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি, একটা হচ্ছে অক্সিডেশন হাফ সেল অ্যান্ড অ্যানাদার ইজ রিডাকশন হাফ সেল। এখানে আমরা একটা সেট আপ দেখছি, এটা হচ্ছে একটা ডানিয়েল সেলের সেট আপ, যেখানে কি করা হয়েছে, একটা জিঙ্ক রডকে তারই সলিউশনের ভিতর ডিজলভ করা হয়েছে, জিঙ্ক সালফেটের মধ্যে ডিজলভ করা হয়েছে, এবং একটা কপার রডকে কপার সালফেট সলিউশনের মধ্যে ডিজলভ করা হয়েছে, দিয়ে একটা মেটাল ওয়্যারের সঙ্গে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। এখানে একটা অ্যামমিটার সেট আপ করা হয়েছে। এই অ্যামমিটারের কাঁটার ডিফ্লেকশন দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে বা কারেন্ট জেনারেট হচ্ছে। সো আমরা এখন দেখি যে এই যে ডানিয়েল সেলে কি ঘটনা ঘটে। একটা জিঙ্ক রডকে যখনই জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে আমরা ডিজলভ করব, তখন কি হবে, জিঙ্ক ইলেকট্রন রিলিজ করবে, করে Zn2+ রূপে সলিউশনের মধ্যে চলে আসবে। সো জিঙ্ক দুটো ইলেকট্রন রিলিজ করছে, করে Zn2+ রূপে সলিউশনের মধ্যে আসছে। সো দ্যাট ইজ অ্যান অক্সিডেশন রিঅ্যাকশন। এটা একটা ইলেকট্রোড, মেটাল আয়ন ইলেকট্রোড। এই মেটাল আয়ন ইলেকট্রোডে কি রিঅ্যাকশন হচ্ছে? অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। সো দ্যাট ইজ অ্যানোড। তার মানে জিঙ্ক রডটা এখানে অ্যানোড হিসেবে ইউজড হচ্ছে, এবং এই যে হাফ রিঅ্যাকশনটা হচ্ছে, হাফ অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, এটাকে আমরা বলছি অক্সিডেশন হাফ সেল। দ্যাট ইজ নোন অ্যাজ অক্সিডেশন হাফ সেল। এই ইলেকট্রোডে কি রিঅ্যাকশন হচ্ছে দেখছি, বাইরে দেখো কপার 2+ আয়ন আছে। এই কপার 2+ আয়ন এই মেটাল থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে এবং মেটালিক কপার রূপে এর উপর জমা হচ্ছে। সো হেয়ার কপার 2+ gain 2 electron and form copper. That is a reduction reaction. That's why it is called reduction half cell. এবং যেহেতু এই ইলেকট্রোডে রিডাকশন হচ্ছে, সো দ্যাট ইজ কল্ড ক্যাথোড। এখন কি ঘটনা ঘটছে এর মধ্যে আমরা একটু দেখেন। জিঙ্কটা দুটো ইলেকট্রন রিলিজ করে Zn2+ রূপে সলিউশনের মধ্যে চলে আসছে। তার ফলে কি হবে, জিঙ্কটা যদি Zn2+ রূপে সলিউশনে চলে আসে, এই জিঙ্ক যে ইলেকট্রোডটা আছে এটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে। যেহেতু সলিউশনের মধ্যে অলরেডি Zn2+ আয়ন ছিল
এবং আরও Zn2 প্লাস আয়ন অ্যাড হচ্ছে, তার মানে এই সলিউশনের কনসেন্ট্রেশনটা কিন্তু ইনক্রিজ করবে। তো জিঙ্কটা যে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে চলে আসছিল, সেই ইলেকট্রনটা এখন এই পাতে জমা হচ্ছে। যদি আমরা একটা মেটাল ওয়্যারের সাহায্যে এই জিঙ্ক রডের সঙ্গে কপার রডকে কানেক্ট করি, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা এই ওয়্যারের মাধ্যমে জিঙ্ক রড থেকে কপার রডের দিকে ফ্লো করবে। সো হেয়ার ইলেকট্রন ফ্লো হচ্ছে, কোত্থেকে হচ্ছে? ফ্রম জিঙ্ক টু কপার। যে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, সেই ইলেকট্রনটা এসে এই কপার রডে জমা হচ্ছে। বাইরে যে কপার 2 প্লাস আয়নটা ছিল, এই কপার 2 প্লাস আয়ন এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে, করে মেটালিক কপার রূপে এর উপর জমা হচ্ছে। তার মানে কি হচ্ছে? কপারটা যদি এর গায়ে জমা হয়, তাহলে এই কপারের যে পাতটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে, পুরু হয়ে যাবে, এবং সলিউশন থেকে যেহেতু কপার 2 প্লাস আয়নটা চলে যাচ্ছে, তার মানে এই সলিউশনের কনসেন্ট্রেশনটা তখন কমে যাবে। সো কপার সালফেট সলিউশনের কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে, জিঙ্ক সালফেট সলিউশনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। ইলেকট্রন ফ্লো হচ্ছে জিঙ্ক রড থেকে কপার রডের দিকে। সো অপোজিট ডাইরেকশনে কি ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে। সো কারেন্ট ফ্লো হচ্ছে কপার রড টু জিঙ্ক রডের দিকে। কারেন্ট ফ্লো হচ্ছে কপার রড টু জিঙ্ক রডের দিকে। এই যে দুটো হাফ সেলে যে রিয়াকশন হচ্ছে, অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, রিডাকশন রিয়াকশন হচ্ছে, এই দুটোকে আমি যদি অ্যাড করি, তাহলে কমপ্লিট যে সেল রিয়াকশন সেটা আমরা পেয়ে যাব। তো কমপ্লিট সেল রিয়াকশনটা লিখি আমরা এখন। জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন, দ্যাট ইজ Zn2 প্লাস, এটা ছিল অক্সিডেশন হাফ সেল, অ্যান্ড কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, দ্যাট ইজ ইকুয়ালস টু কপার, দ্যাট ইজ রিডাকশন হাফ সেল। এই দুটোকে আমি যোগ করে দিই। সো Zn প্লাস কপার 2 প্লাস equals to Zn2 plus plus copper. That is the complete cell reaction. That is complete cell reaction. এই হলো একটা ডানিয়াল সেলের সেটআপ। কিছুক্ষণ পর যখন রিয়াকশনটা শুরু হয়েছে, তার কিছুক্ষণ পর দেখা যাবে যে এই অ্যামিটারের যে কাঁটাটা ছিল সেটা ডিফ্লেক্টেড হচ্ছে না, মানে কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে। কারেন্ট ফ্লো বন্ধ হচ্ছে মানে নিশ্চয়ই এই যে রেড অফ রিয়াকশনটা হচ্ছিল সেটা স্টপ হয়ে গেছে, ফলে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারছে না। তো আমরা বুঝে নিই যে কেন রিয়াকশনটায় কিছুক্ষণ চলার পরে স্টপ হয়ে যাচ্ছে। দেখো, জিঙ্কটা Zn2 প্লাস রূপে সলিউশনের মধ্যে চলে আসছে, এর অর্থ বাইরে পজিটিভ চার্জ ডেনসিটি বেড়ে যাচ্ছে। Znটা কোন ফর্মে আসছিল? পজিটিভ ফর্মে, Zn2 প্লাস ফর্মে আসছিল। তাহলে বাইরে যদি অলরেডি পজিটিভ চার্জ ডেনসিটি থাকে, এই পজিটিভ চার্জ তখন এই Zn2 প্লাসকে কি করবে? রিপালশন করবে। রিপালশন করে এই Zn2 প্লাসকে আর সলিউশনের মধ্যে আসতে দেবে না। Zn2 প্লাস যদি সলিউশনের মধ্যে আসতে না পারে, তার মানে কি? জিঙ্কটা ইলেকট্রন রিলিজ করে Zn2 প্লাস ফরমেশন করতে পারবে না। তার মানে এই যে অক্সিডেশন রিয়াকশনটা এখানে হচ্ছিল, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ফলে রিয়াকশন কিন্তু স্টপ হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন ফরমেশন আর হচ্ছে না। অ্যানাদার ওয়েতেও আমরা ভাবতে পারি, দেখো কপার 2 প্লাসটা ইলেকট্রন গেইন করছিল, করে কপার রূপের গায়ে জমা হচ্ছিল। তাহলে কপার 2 প্লাস যদি এই সলিউশন থেকে চলে যায়, বাইরে কিন্তু নেগেটিভ চার্জ ডেনসিটি বেড়ে যাবে। জিঙ্ক রড থেকে ইলেকট্রন এসে এই কপার রডে জমা হচ্ছিল, তাহলে এখানে কে আছে? ইলেকট্রন আছে। এই নেগেটিভ চার্জ তখন এই ইলেকট্রনকে কি করবে? রিপালশন দেবে। তাহলে এই রিপালশনের জন্য ইলেকট্রনটা আর কপার রডে আসতে পারবে না। আর যদি ইলেকট্রনটা কপার রডে না থাকে, তাহলে কপার 2 প্লাসটাও কিন্তু আর ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ফলে এই রিয়াকশনটা হবে না, তখন কিন্তু রিয়াকশনটা স্টপ হয়ে যাবে। এই রিয়াকশনটাকে ফার্দার স্টার্ট করার জন্য আমরা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করছি। দেখো, একটা
বাঁকানো ইউ টিউব মেড বাই গ্লাসের সাহায্যে তৈরি একটা ইউ টিউব এই দুটো হাফ সেলের মধ্যে কানেক্ট করছি। এখানে কি আছে? জেল আছে প্লাস একটা ইলেকট্রোলাইট নেওয়া হয়েছে। এটা কোন ধরনের ইলেকট্রোলাইট? এটা হলো সেই ধরনের ইলেকট্রোলাইট যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ভেলোসিটি ইকুয়াল। সো এই ইলেকট্রোলাইটের একটা ধর্ম হচ্ছে ভেলোসিটি অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আর সেম। সেই রকম একটা ইলেকট্রোলাইটের এক্সাম্পল হলো অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে যদি অ্যামোনিয়াম নাইট্রেটটা এই বাঁকানো গ্লাস রডে নিই, এর কাজ কি হবে? দেখো জিঙ্কটা Zn2+ রূপে সলিউশনে চলে আসছিল, তার মানে এখানে Zn2+ এর কনসেন্ট্রেশন বাড়ছিল, পজিটিভ চার্জ ডেনসিটি বাড়ছিল। এই ইলেকট্রোলাইটটা যখন আমরা ইউজ করছি, এর যে অ্যানায়নটা মানে NO3- আয়ন, এই অ্যানায়নটা তখন মাইগ্রেট করে এসে এই সেলের যে পজিটিভ চার্জ ডেনসিটি বেড়ে গেছিল সেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। সিমিলারলি এই হাফ সেলে যে নেগেটিভ চার্জ ডেনসিটিটা বেড়ে যাচ্ছিল, এখানকার এই পজিটিভ আয়নটা মাইগ্রেট করে এসে এই নেগেটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে এখানকার পজিটিভ চার্জ ডেনসিটি এখন সরে গেছে, পজিটিভ চার্জগুলোকে এই নাইট্রেট আয়ন যুক্ত করে জিঙ্ক নাইট্রেট তৈরি করে নিয়েছে, এবং এক্ষেত্রে নেগেটিভ চার্জ ডেনসিটিটা এখান থেকে সরে গেছে। তার মানে কি? জিঙ্কটা আবার Zn2+ রূপে সলিউশনে আসতে পারবে, আবার ইলেকট্রন রিলিজ করতে পারবে। সেই ইলেকট্রনটা এই মেটাল ওয়্যারের সাহায্যে জিঙ্ক থেকে কপারের দিকে আসবে, কপার 2+টা ওই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, ফলে রিঅ্যাকশনটা আবার স্টার্ট হয়ে যাবে। এই যে সেট আপটা আমরা করলাম যে ইউটিউবের সাহায্যে, এটাকে বলা হয় সল্ট ব্রিজ, দ্যাট ইজ নোন অ্যাজ সল্ট ব্রিজ। তাহলে এই সল্ট ব্রিজের কাজ কি হলো? প্রথমত এ দুটো হাফ সেলের মধ্যে কানেকশন করছে। সো কানেক্ট দ্য টু হাফ সেল অ্যান্ড মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। এই যে পজিটিভ চার্জ ডেনসিটিগুলোকে নিউট্রাল করে দিচ্ছে, নেগেটিভ চার্জগুলোকে নিউট্রাল করে দিচ্ছে। সো মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, এটাই হচ্ছে এই সল্ট ব্রিজের মেন কাজ। এখন দেখো, আমরা যে জিঙ্ক সালফেট সলিউশনটা নিয়েছিলাম, এই সলিউশনের কনসেন্ট্রেশনটা যদি 1 মোলার নেই, সিমিলারলি কপার সালফেটের কনসেন্ট্রেশনটা যদি 1 মোলার নেই, তখন দ্যাট ইজ স্ট্যান্ডার্ড কন্ডিশন। এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই সেলের পুরো যে সেলটা, এই সেলের যে পোটেনশিয়ালটা মান পাওয়া যায়, দ্যাট ইজ এই সেলের পোটেনশিয়ালটা হয় 1.1 ভোল্ট। কি করে 1.1 ভোল্টটা পাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। এই 1.1 ভোল্ট কিভাবে পাচ্ছি সেটা বোঝার জন্য আমরা আরো একটা টপিক একটু এখানে আলোচনা করে নিই, দ্যাট ইজ ইএমএফ অফ আ সেল, মানে একটা কোষের তড়িৎচালক বল। ই সেল দ্যাট ইজ ইকুয়ালস টু ER মাইনাস EL। তার মানে রাইট হ্যান্ড যে সেলটা আছে তার যে পোটেনশিয়াল মাইনাস লেফট হ্যান্ড সেলের পোটেনশিয়াল, এই দুটো ডিফারেন্সটাই হলো একটা সেলের ইএমএফ। দেখো, এখানে জিঙ্ক রড নিয়েছি, এখানে কপার নিয়েছি, এই দুটো ইলেকট্রোডেরই পোটেনশিয়াল আছে, রিডাকশন পোটেনশিয়ালও আছে, অক্সিডেশন পোটেনশিয়ালও আছে। সো এই দুটো পোটেনশিয়ালের যদি ডিফারেন্স বার করি, কখন বার করব? যখন কিন্তু এই মেটাল ওয়্যারটা কানেক্ট থাকবে না, মানে ছিন্ন বর্তনীতে। ছিন্ন বর্তনীতে এই দুটো ইলেকট্রোডের যে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ নোন অ্যাজ ইএমএফ অফ এ সেল। জিঙ্কের
reduction potential, that is standard reduction potential. জিঙ্কের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান কত? -0.76 ভোল্ট। যেহেতু এই কনসেন্ট্রেশনটা আমরা 1 মোলার নিয়েছি, তাই এই সেলটার মানে অনলি দিস হাফ সেল, এই হাফ সেলের রিডাকশন পোটেনশিয়ালটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে। এখন আমরা শুধু এখানে জেনে নিই যে সমান হচ্ছে, কেন হবে এর পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো। তাহলে এই যে হাফ সেলটা আছে, এই হাফ সেলের রিডাকশন পোটেনশিয়ালটা ইজ ইকুয়ালস টু এই ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এবং এর মানটা তাহলে কত? -0.76 ভোল্ট। সিমিলারলি কপারের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু that is equals to +0.34 ভোল্ট। যেহেতু কপার সালফেটটা 1 মোলার সলিউশন নিয়েছি, সেই কারণে এই হাফ সেলটার পোটেনশিয়াল যেটা, সেটা কপারের রিডাকশন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের সঙ্গে ইকুয়াল হবে, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু 0.34 ভোল্ট। সো এখন আমরা কি পেলাম? আমরা পেয়েছি কি যে ই সেল মানে এই পুরো সেলটার পোটেনশিয়ালটা ER - EL, ER আরটা কোন? রাইট হ্যান্ড সেল। রাইট হ্যান্ড সেল কোনটা? এইটা, মানে দ্যাট ইজ ক্যাথোড সেল। সেই ক্যাথোড সেলের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কত পেয়েছি? দ্যাট ইজ রাইট হ্যান্ড সেল। এন্ড লেফট হ্যান্ড সেলের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কত পেয়েছি? দ্যাট ইজ জিঙ্ক সেলটা। তাহলে এই দুটো যদি ক্যালকুলেট করি আমরা, সো রাইট হ্যান্ড সেলের রিডাকশন পোটেনশিয়ালের মানটা ছিল 0.34 ভোল্ট, মাইনাস লেফট হ্যান্ড সেলের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু ছিল -0.76 ভোল্ট। সো দ্যাট ইজ 1.1 ভোল্ট। এখন আমরা ডানিয়েল সেলের কিছু ফাংশন দেখে নিই যখন এর ওপর একটা অপোজিং পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হবে। তো এটা ছিল একটা ডানিয়েল সেলের সেটআপ। জিঙ্ক সালফেট সলিউশনের কনসেন্ট্রেশনটা যখন 1 মোলার নিয়েছি, কপার সালফেটের কনসেন্ট্রেশনটা যখন 1 মোলার নিয়েছি, তখন যে এখানে পোটেনশিয়াল সেল পোটেনশিয়াল যেটা, সেই সেল পোটেনশিয়ালটা কত হয়েছিল? 1.1 ভোল্ট। এখন যদি এই সেলটার উপরে আমরা একটা এক্সটার্নাল পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, দ্যাট ইজ অপোজিং, তাহলে এক্ষেত্রে আমরা কি করছি? একটা এক্সটার্নাল পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি। যার পোটেনশিয়ালটা আমরা ধরে নিচ্ছি ই ড্যাশ। ডানিয়েল সেলে কি হয়েছিল দেখো, ইলেকট্রন ফ্লো করছিল জিঙ্ক থেকে কপার রডের দিকে, এবং কারেন্ট ফ্লো হচ্ছিল কপার রড থেকে জিঙ্ক রডের দিকে। সো জিঙ্ক রড টু কপার রড, that is electron flow, and copper rod to zinc rod, that is current flow. এখন বাইরে থেকে এই যে অপোজিং এক্সটার্নাল পোটেনশিয়ালটা আমরা ইউজ করছি, দ্যাট ইজ ই ড্যাশ, এই ই ড্যাশের ভ্যালুটা যতক্ষণ 1.1 ভোল্টের নিচে থাকবে, তাহলে ই ড্যাশের ভ্যালু লেস দ্যান 1.1 ভোল্ট, ততক্ষণ কিন্তু ডানিয়েল সেলের যেমন রিয়াকশন হচ্ছিল তেমন রিয়াকশনই হবে। যে ইলেকট্রোড থেকে যে ইলেকট্রোডের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছিল, এবং যে ইলেকট্রোড থেকে যে ইলেকট্রোডের দিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, ঠিক একইভাবেই ঘটবে। তার মানে এই যে দ্যাট ইজ এক্সটার্নাল অপোজিং পোটেনশিয়াল, পোটেনশিয়াল বলতে পারি, ভোল্টেজও বলতে পারি। তাহলে এই যে এক্সটার্নাল অপোজিং ভোল্টেজ যেটা, সেটা যতক্ষণ লেস দ্যান 1.1 ভোল্ট, সেক্ষেত্রে ইলেকট্রন ফ্লোটা কোথা থেকে কোথায় হয়েছিল? জিঙ্ক টু কপার, কারেন্ট কপার টু জিঙ্ক। এখন যদি আমরা এই এক্সটার্নাল পোটেনশিয়ালটাকে ইনক্রিজ করে এর ভ্যালুটা, এক্সটার্নাল পোটেনশিয়ালের ভ্যালুটা 1.1 ভোল্ট
এ নিয়ে যাই তখন কিন্তু আর কোনো ইলেকট্রন ফ্লো হবে না, ফলে কোনো কারেন্টও পাওয়া যাবে না। সো নো ইলেকট্রন ফ্লো অ্যান্ড নো কারেন্ট ফ্লো। তাহলে এই যে এক্সটার্নাল যে অপোজিং উল্টোটা যে পোটেনশিয়াল ব্যবহার করছিলাম তার ভ্যালুটা যখন 1.1 ভোল্ট হয়ে যাবে তখন কিন্তু জিঙ্ক থেকে কপারের দিকে কোনো ইলেকট্রন ফ্লো হবে না, কপার থেকে জিঙ্কের দিকে কারেন্ট ফ্লো হবে না। তার মানে কি, অ্যাকচুয়ালি রিয়াকশন ইজ স্টপ। এই যে রিয়াকশনটা, দ্যাট ইজ স্টপ। এই এক্সটার্নাল অপোজিং পোটেনশিয়ালের ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1.1 ভোল্ট হয়, যে এক্সটার্নাল অপোজিং পোটেনশিয়ালটা ব্যবহার করছি তার ভ্যালুটা 1.1 ভোল্টের থেকে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু রিয়াকশনটা উল্টো হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কপার থেকে জিঙ্কের দিকে তখন ইলেকট্রন ফ্লো হবে, ফলে জিঙ্ক থেকে কপার রডের দিকে তখন কারেন্ট ফ্লো হবে। সো ইলেকট্রন ফ্লো তখন কোথায় কোথায় হবে, কপার টু জিঙ্ক, and current flow, that is zinc to copper। তার মানে রিয়াকশনটা তখন রিভার্সেবল হয়ে যাবে। তাহলে এক্সটার্নাল অপোজিং পোটেনশিয়ালটা 1.1 ভোল্টের থেকে বেশি হলে এই ডানিয়াল সেলটা একটা রিভার্স সেল হিসেবে ইউজড করা যাবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।